আচ্ছা, আজকে আমরা এমন একটা কিংবদন্তির গভীরে যাব যেটা যুগ যুগ ধরে চলে আসছে আর মনস্তাত্ত্বিকভাবেও ভীষণ আকর্ষণীয়। আরে শুরুটা হয় জানেন তো প্রায় সবসময় একই জায়গায়, একটা অন্ধকার বাথরুমে। মানে এমন একটা জায়গা যেটা খুব ব্যক্তিগত, যেখানে মানুষ নিজেকে নিয়ে ভাবে, সেটাই হঠাৎ করে হয়ে ওঠে একটা অলৌকিক ঘটনার মঞ্চ। রিচুয়ালটা কিন্তু খুব সোজা, মাত্র 4টে ধাপ। প্রথমে ঘরটা অন্ধকার করে ফেলতে হবে, তারপর জ্বালাতে হবে একটা মোমবাতি, এরপর সোজা আয়নার সামনে দাঁড়ানো, আর সবশেষে তার নাম ধরে ডাকা। এই যে সহজ 4টে ধাপ, এটাই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। মানে বন্ধুদের বাসায় রাত কাটানো বা স্ল্যাম্বার পার্টিতে সাহস দেখানোর একটা সেরা খেলা, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, এই যে একটা ভয়ঙ্কর খেলা, এটা আসলে আসলো কোথা থেকে? মানে কেন ঠিক এই রিচুয়ালটাই এত বছর ধরে টিকে আছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আর এত ছেলেমেয়েকে আকর্ষণ করছে? তো এর ইতিহাসের গভীরে যাওয়ার আগে চলুন আমরা আগে অভিজ্ঞতাটাকেই একটু বোঝার চেষ্টা করি। মানে যারা এই কাজটা করে তাদের কাছে এর মানেটা ঠিক কী? ইউএসি ডিজিটাল ফোকলোর আর্কাইভসে একটা দারুণ কথা লেখা আছে। এক কথায় এই কিংবদন্তির আসল শক্তিটা কি তা বোঝা যায়। ব্যাপারটা হলো, এটা একটা মজার, একটু ভুতুরে খেলা যেটা দিয়ে সাহস পরীক্ষা করা যায়। একবার ভাবুন তো, ভূতের আসার সম্ভাবনা হয়তো খুবই কম, কিন্তু শূন্য তো নয়। আর এই শূন্য নয় ব্যাপারটাতেই কিন্তু আসল ভয়টা লুকিয়ে থাকে। এখন যদি আমরা এর উৎস খুঁজতে যাই, তাহলে প্রায়শই এর শেকড় গিয়ে মেশে ইতিহাসের এক দুঃখজনক আর বেশ হিংস্র এক চরিত্রের সঙ্গে। এই চরিত্রটি হলেন ইংল্যান্ডের রানী প্রথম মেরি, মানে মেরি টিউডর। তার জীবনটাই ছিল যাকে বলে উত্থান পতনে ভরা। 1516 সালে জন্ম, তারপর অনেক রাজনৈতিক সংঘাত পেরিয়ে 1553 সালে সিংহাসনে বসা। কিন্তু আসল ঘটনাটা ঘটে এর পরে। তার শাসনের ওই 5টা বছর, মানে 1553 থেকে 1558, ইংল্যান্ডের ইতিহাসে এমন এক রক্তাক্ত অধ্যায় তৈরি করে যা মানুষের মনে একটা গভীর দাগ কেটে যায়। আর এই যে 280 জন প্রোটেস্ট্যান্ট সংস্কারককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এখান থেকেই বোঝা যায় যে তার ব্লাডি মেরি নামটা কোনো কথার কথা ছিল না। এটা কোনো প্রতীকী নাম নয়, বরং তার ধর্মীয় নিপীড়নের ফলে যে বাস্তব রক্তপাত ঘটেছিল, ঠিক সেখান থেকেই এই নামের জন্ম। কিন্তু প্রশ্ন হল, ষোড়শ শতকের একজন রানীই কি এই পুরো কিংবদন্তির জন্য দায়ী, নাকি গল্পটা আরও পুরনো? এর উত্তর খুঁজতে হলে আমাদের নজর দিতে হবে আয়নার দিকে। ব্যাপারটা হল, রানী মেরির সময়ের অনেক অনেক আগে থেকেই পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে আয়নাকে শুধু একটা কাঁচের টুকরো হিসাবে দেখা হতো না, এর পেছনে আরও গভীর বিশ্বাস ছিল। যেমন ধরুন, প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত যে জলের মধ্যে ভবিষ্যৎ দেখা যায়, যাকে বলা হতো স্ক্রাইং। আবার রোমানরা ভাবত আয়না নাকি আত্মার একটা অংশ আটকে ফেলতে পারে। আর মধ্যযুগে ইউরোপে তো কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে আয়না ঢেকে দেওয়া হতো, যাতে মৃতের আত্মাটা আটকে না পড়ে। মানে আয়নার মধ্যে আত্মা আটকা পড়ার ভয়টা কিন্তু একদমই নতুন কিছু নয়, এটা অনেক পুরনো একটা কুসংস্কার। এই কিংবদন্তি তৈরিরও বহু আগে থেকে চলে আসছে। তাহলে আমরা ইতিহাস দেখলাম, পুরনো বিশ্বাসগুলো দেখলাম, এই দুটো মিলিয়ে কিংবদন্তিটার একটা ভিত্তি তৈরি হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন কেউ এই রিচুয়ালটা করে, তখন তার নিজের মনের ভেতরে আসলে কি হয়? কেন সে অদ্ভুত সব জিনিস দেখে বা অনুভব করে? চলুন এবার এর উত্তরটা বিজ্ঞানের কাছ থেকে খোঁজা যাক। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে রীতিমতো গবেষণা করেছেন। যেমন 1994 সালের একটা স্টাডিতে দেখা গেছে, যারা এই রিচুয়ালটা করেছিল তাদের মধ্যে প্রায় 68% বলেছে যে তারা চোখে অদ্ভুত কিছু দেখেছে। আর 43% বলেছে যে তাদের শারীরিক অনুভূতিও হয়েছে, যেমন হঠাৎ করে ঠান্ডা লাগা বা কেউ যেন ছুঁয়ে দিয়েছে। তার মানে এটা শুধু একটা মনের ভুল নয়, এর পেছনে একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্যাটার্ন কাজ করে। তো মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষ যা দেখে বা অনুভব করে তা আসলে দুটো জিনিসের মিশ্রণ। এক হলো সাজেশন বা প্রত্যাশা, মানে সে আগে থেকেই কিছু একটা দেখার জন্য প্রস্তুত থাকে। আর দুই হলো, কম আলোতে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমাদের চোখে স্বাভাবিকভাবেই কিছু বিভ্রম তৈরি হয়। ঠিক যেমনটা হতো প্রাচীন স্ক্রাইং প্রথার সময়, যখন মানুষ আয়না বা জলের দিকে তাকিয়ে ভবিষ্যৎ দেখার চেষ্টা করত। আর এই অভিজ্ঞতাকে আরও জোরালো করে তোলে কয়েকটা জিনিস, যেমন আগে থেকেই মনে একটা প্রত্যাশা থাকা, ঘরের আলো কম থাকা, অনেকক্ষণ ধরে আয়নার দিকে তাকিয়ে থাকা। আর এর সাথে যদি যোগ হয় ব্যক্তিগত কোনো চাপ বা মানসিক দুর্বলতা, তাহলে তো কথাই নেই। তখন একটা অলৌকিক অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে যায়। এর কিন্তু আরও একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। ফোকলোরিস্ট অ্যালান ডান্ডেস একটা দারুণ কথা বলেছেন। তার মতে এই রিচুয়ালটা আসলে টিনেজ মেয়েদের জন্য বয়ঃসন্ধিতে পা রাখার একটা প্রতীকী ধাপের মতো। ভাবুন, বাথরুমের মতো একটা ব্যক্তিগত জায়গা, আর ব্লাডি বা রক্ত,
এই দুটো বিষয় কিন্তু বড় হওয়ার সময়কার শারীরিক আর মানসিক উদ্বেগের সাথে জড়িত। সোজা কথায় এটা হলো একটা নিয়ন্ত্রিত পরিবেশে ভয়ের মুখোমুখি হওয়া, যাতে বাস্তব জীবনের ভয়গুলোকে জয় করার সাহস পাওয়া যায়। তাহলে দেখুন ব্যাপারটা কতটা জটিল। একদিকে ইতিহাস, আরেকদিকে প্রাচীন লোককথা, আর তার সাথে মনোবিজ্ঞান। এই সব কিছু মিলেমিশে এই কিংবদন্তিটাকে এমনভাবে টিকিয়ে রেখেছে। আর আজকের দিনও কিন্তু এর জনপ্রিয়তা একটুও কমেনি। এই কিংবদন্তি হারিয়ে তো যায়নি, বরং নিজেকে নতুন যুগের সাথে মানিয়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ বলুন বা ইউটিউবের হাজার হাজার সামানিং ভিডিও, সবেতেই এর উপস্থিতি। এমনকি ভিডিও গেম বা ভিআরেও চলে এসেছে। শুধু তাই না, জাপান বা ল্যাটিন আমেরিকার মতো দেশে এর নিজস্ব ভার্সনও আছে, যেমন হানাকো-সান বা লা লোরোনা। এতেই বোঝা যায় এর আবেদনটা কতটা বিশ্বজোড়া। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বিজ্ঞানের এই যুগে এসেও কেন আমাদের ভূত ডাকার মতো জিনিসের প্রয়োজন হয়? আসলে ব্লাডি মেরির এই যে এত দীর্ঘস্থায়ী আবেদন, এটা প্রমাণ করে যে মানুষের মনের গভীরে সবসময় রহস্যের প্রতি একটা টান থাকে। আমরা নিজেদের সাহস পরীক্ষা করতে চাই আর জানতে চাই যে আমরা জানি আর যে আমরা ভয় পাই তার মাঝখানে সীমানাটা ঠিক কোথায়।